যদি দেখা না যায় তাহলে আমাকে একটু কমেন্ট করে বলে দিও যে দেখা যাচ্ছে না, ভাইয়া দেখা যাচ্ছে না, বা কোনো সমস্যা হলে আমাকে বলে দিও। কেউ কেউ আছো? আমরা কি শুরু করব? আমরা কি শুরু করব? আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বোটানি, জীববিজ্ঞান প্রথম পত্রর তৃতীয় অধ্যায়, কোষ রসায়ন। প্রথমেই হচ্ছে কোষ রসায়নের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে এই কোষ রসায়ন চ্যাপ্টারটিতে যে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে, কারণ সব টপিক কিন্তু পড়তে হয় না, সব টপিক পড়ার কোনো প্রয়োজন পড়ে না। আমাদেরকে দেখতে হবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে সেই ইম্পর্টেন্স অনুযায়ী টপিকগুলো পড়তে হবে। তো আমরা প্রথমে জেনে নিই যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আমি ব্যবহার করছি হাসান বুক হাউসের বই, আবুল হাসান স্যারের লেখা বইটা, জীববিজ্ঞান, যেটা মেডিকেলে ব্যবহৃত হয়। ওকে, প্রথমে আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্সের ভিত্তিতে। কোষ রসায়নের 3 স্টার টপিকগুলো কী কী? 3 স্টার টপিকগুলো হচ্ছে প্রথমত কার্বোহাইড্রেট এর শ্রেণীবিভাগ, উদাহরণসহ বৈশিষ্ট্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আচ্ছা, যদি সাউন্ড কম আসে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, যে সাউন্ড কম আসতেছে। আমি ইয়ারফোন ইউজ করছি না, সরাসরি কথা বলছি এখানে। তো প্রথমত আমরা কোষ রসায়নের এখন একটু ফাস্ট করব, যে আমি চেষ্টা করব যে অল্প সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে পড়িয়ে দেওয়া যায়, এটা আমার লক্ষ্য হবে। যে পেজটা ভালো করে লক্ষ্য করো, নিজের একটু পড়ে নাও যে এখানে কি কি দেওয়া আছে। হয়তো টপিক সাইটগুলো আমি যাতে আসে সবগুলো আমি ব্যবস্থা করছি, তো টপিকগুলো একবার পড়ে নাও, তাহলে সুবিধা হবে। তো এখন আমি মুখে বলে দিচ্ছি যে কি এখানে কি কি টপিক আছে। প্রথমত টপিকটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, উদাহরণসহ বৈশিষ্ট্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্য, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ, এনজাইমের বৈশিষ্ট্য, প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিনের শ্রেণীবিভাগ, এনজাইমের কার্যকারিতার প্রভাবক। এটা হচ্ছে 3 স্টার, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর টপিক হচ্ছে 2 স্টার টপিকগুলা। 2 স্টার টপিকগুলো কি? কার্বোহাইড্রেটের কাজ, ব্যবহার, সেলুলোজ, গ্লাইকোজেন, লিপিডের শ্রেণীবিভাগ, অ্যামিনো অ্যাসিডের কাজ, জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার। এটা হচ্ছে 2 স্টার টপিকগুলো। তারপরে আমরা কোথায় যাব? আমরা যাব 3 স্টার টপিকগুলোতে, সরি কারেকশন, 1 স্টার টপিক। 1 স্টার টপিক যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, বাট ছেড়ে দেওয়া যায় না, কারণ কোয়েশ্চেন যদি আসে তো তোমার কিছু করার থাকবে না। তো সবগুলোই পড়তে হবে, কারণ কোয়েশ্চেন কোত্থেকে আসে আমরা কিন্তু জানি না যে প্রশ্ন কোত্থেকে হবে, তাই না? তবু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলে একটা ধারণা পাওয়া যায় যে কোত্থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে, আমরা এর থেকে ধারণা করতে পারি। আর প্রশ্ন সবসময় 80-20 মেথডে আসে, কারণ বইয়ের 20% এলাকা থেকে এক্সামে 80% কোয়েশ্চেনগুলো আসে। এটা অলওয়েজ একটা 20-80 মেথড, একটা সূত্র আর কি।
যে কোশ্চেনগুলো কিভাবে হয়। আমার ভয়েস কি ক্লিয়ার? ভয়েস কি শোনা যাচ্ছে না? তো সরি, কিছু মেবি এখন করা যাবে না, ভয়েস এর থেকে উচ্চ হবে না আমার। আমি একটু মানে ফোনের কাছাকাছি আছি এবং একটু পর্যাপ্ত পরিমাণ জোরে বলছি, তো এর থেকে লাউড আমার পক্ষে করা সম্ভব না। এর থেকে হলে পরে আশেপাশে মানুষ আমার ধরে দিবে, এত জোরে জোরে ক্লাস কেন করো। সো ওয়ান স্টার টপিকগুলো হচ্ছে বিভিন্ন সংকেত। আমি এগুলো ডিটেলস, ওয়ান স্টার টপিকটা একটু ছোট, আমি ডিটেলস এটা পড়বো, এটা ডিটেলস সহ পড়াবো। ওয়ান স্টার টপিক যেটা বিভিন্ন সংকেত, লিপিডের কাজ, প্রোটিনের কাজ, এনজাইমের শ্রেণী বিভাগ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এবং এটা দিয়েই অলমোস্ট 80%, এই চ্যাপ্টারে 80% কভারেজ হয়ে যাবে। যে যে কোয়েশ্চেনগুলো হয় 80% কোয়েশ্চেন এইসব টপিক থেকে সাধারণত হয়ে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা, প্রথমে বই পড়বা, বইটা পড়বা, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা। যত বেশি সলভ করবা তত বেশি তোমার মানসিক দক্ষতা, যেটা প্রশ্ন সলভ করার দক্ষতা, এটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি। কোষ রসায়ন ফার্স্ট চ্যাপ্টার। আহ, আমি আবুল হাসান স্যারের বইটা ইউজ করছি, কারণ এটাই সবচেয়ে ভালো বই হিসেবে, এটা সবচেয়ে ভালো বায়োলজি বই হিসেবে। তো শুরু করছি প্রথম পৃষ্ঠা। কোষ রসায়ন, জীবকোষের রাসায়নিক উপাদান। এটা কি ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে? নাই, তবুও যেহেতু প্রথম দিকে আছে তো অবশ্যই প্রথম দিকটা পড়তে হবে। ধরেন পৃষ্ঠা উল্টানোর সময় যদি এখানে একটা প্রশ্ন দিয়ে দিল, তখন তো কিছু করার যায় না। তো প্রথমে আমরা জীবকোষের রাসায়নিক উপাদান নিয়ে পড়াশোনা করবো। এত হিউজ লাইন টু লাইন পড়ার দরকার নেই, দেখতে হবে ইম্পর্টেন্ট কোনগুলো, যেখানে সংখ্যাগত আছে, উদাহরণ দেওয়া আছে এবং বোল্ড হরফ, যেমন এখানে কঠিন বস্তু, এই যে এখানে কঠিন বস্তু বোল্ড হরফে দেওয়া, এই লাইনগুলো ভালো করে পড়তে হবে। বোল্ড হরফ কখনো মিস দেওয়া যাবে না, যেখানেই হোক না কেন। অ্যাডমিশনের ক্ষেত্রে বোল্ড হরফটা যেহেতু চোখে পড়ার মতো, তো বোল্ড হরফগুলোই আমরা ইম্পর্টেন্স বেশি দেব। তো শুরু করি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্সের উপর দিয়ে আমরা যাব। সজীব উদ্ভিদ দেহ বিশ্লেষণ করলে প্রধান যে উপাদান পাওয়া যায় তা হচ্ছে পানি। আমাদের দেহের অধিকাংশ কিন্তু পানি, এবং উদ্ভিদ দেহ কিন্তু একই, সেম জিনিস। দেহের প্রোটোপ্লাজমের প্রায় শতকরা 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি এবং 17টি মৌল। এখানে বাকি যে অংশ অবশিষ্ট থাকে তা কঠিন বস্তু। সাউন্ডটা আমি ফোনের মাউথ থেকে, ফোনে সরাসরি থাকলে সাউন্ডটা মনে হয় বেশি বোঝা যায়, ফোন থেকে একটু সরে গেলে সাউন্ডটা কম বোঝা যায়, কারণ যেখানে স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে স্পিকারটা ওইখানে ওইটা কভার করে ফেলছে। স্পিকারটা কভার করে ফেলার কারণে এই ঝামেলাটা হয়েছে। আমি একটু চেষ্টা করি যে ঠিক করা যায় কি না, মেবি করা যাবে, মেবি যাবে না, চেষ্টা করি। এখন কি ক্লিয়ার? ভয়েস কি এখন ক্লিয়ার? আচ্ছা, আবার শুরু করি, এটা না হলে 1 ঘন্টার উপরে লাগবে। আমি সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করব। যে এখানে যেসব সংখ্যাগুলো আছে, যে 17টি মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরিন, এই সব মৌলগুলো কয়েকবার রিডিং দিলে, কয়েকবার পড়লে এটা কিন্তু মনে থাকে। যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু সহজে আমরা এটা পারবো। কি কি জৈব উপাদান আছে, এইসব এনজাইম, উদ্ভিদের মধ্যে কী কী এনজাইম আছে, জৈব উপাদানগুলো আছে, এগুলো কয়েকবার পড়তে হবে। জৈব উপাদানগুলোর, এগুলা কয়েকবার পড়লে মাথায় থাকে, এমসিকিউতে কাজে লাগে। এছাড়া হচ্ছে কি কি খাদ্য দ্রব্যে এসব অজৈব লবণ বা খনিজ উপাদান অধিক পরিমাণে বিদ্যমান থাকে, তাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
খুব সম্ভবত ইয়ারফোন নিয়ে কাজটা করা উচিত ছিল, এতে ভয়েস ক্লিয়ার আসার কথা। আমি ইয়ারফোন ইউজ করলে ভয়েস ক্লিয়ার আসে, এখন ইউজ করি নাই। সরি, এর থেকে বেশি জোরে করা সম্ভব না, হয়তো আমার ফোনে প্রবলেম থাকতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, আমরা শুরু করি। জীবনের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্ট যেগুলো, এগুলো 92টি আছে। 92 এলিমেন্টের মধ্যে জীবের 96% বস্তুই অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত। অন্যান্য এলিমেন্ট খুবই অল্প পরিমাণে থাকে। লাইন টু লাইন পড়লে আমার 12টা বাজবে। তো এখানে কিছু বন্ডের কথা বলা হয়েছে, কম্পাউন্ড বা যৌগ। এগুলো একবার দুবার করে পড়লেই মাথায় থাকবে। এগুলো কোশ্চেন আসতে পারে বন্ড নিয়ে, যে রাসায়নিক বন্ড বা কেমিক্যাল বন্ড, যেটা আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, হাইড্রোজেন বন্ড, পেপটাইড বন্ড, গ্লাইকোসাইটিক বন্ড, অর্গানিক মলিকিউল বা জৈব অণু। এই বন্ডগুলো কয়েকবার করে পড়লে আমার ধারণা, আমার বিশ্বাস যে এটা খুব সহজেই শেষ হয়ে যাবে। এখন আমি একটু সংক্ষেপে যাচ্ছি। সংক্ষেপে মানে কার্বোহাইড্রেট দিয়ে শুরু করছি, কারণ এই চ্যাপ্টারের মূল জিনিসগুলোই হচ্ছে এটা, কার্বোহাইড্রেট। এখানে আমি কার্বোহাইড্রেট বা একটা মূল টপিকে চলে গেলাম। ইম্পর্টেন্ট টপিকে 3 স্টার টপিকের প্রথমটাই কিন্তু ছিল কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। তো আমরা এই টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, এই টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়, বা ইম্পর্টেন্সের দিক বিবেচনা করলে এটা কোষ রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। শর্করা বা কার্বোহাইড্রেট আমি খুব সহজে এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, এবং কিছু কিছু কোয়েশ্চেনও করা হবে যাতে ব্যাপারটা সহজ হয়ে যায়। সাউন্ড প্রবলেম যেহেতু হচ্ছে, আমি ইয়ারফোনে ইউজ করব। এখন কি কথা ক্লিয়ার? এখন কি কথা ক্লিয়ার? কেউ আছো? ক্লিয়ার কিনা? কথা কি বোঝা যায়? আচ্ছা, কার্বোহাইড্রেট দিয়ে শুরু করছি এখন আবার। শর্করা বা কার্বোহাইড্রেট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার টপিক। এটা 3 স্টার টপিক হচ্ছে, আমরা সংজ্ঞায় কি যাব? কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ, যাতে এদের অনুপাত হলো 1:2:2, সরি কারেকশন 1:2:1। কার্বোহাইড্রেটকে CH3 ও ব্র্যাকেট n এর ফর্মুলায় প্রকাশ করা যায়। এখানে n হলো 3 বা তদূর্ত সংখ্যা। উদ্ভিদের ওজনে 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাতটা দেওয়া হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এবং এটা সবাই জানে। যেমন গ্লুকোজের উদাহরণ দেওয়া আছে। অনেক জৈব যৌগ আছে যেখানে এমন অনুপাত নাও থাকতে পারে, কিছু ব্যতিক্রম আছে।
ব্যতিক্রমগুলো পড়ে রাখবো। যেমন ব্যতিক্রমে এখানে কথা বলা হচ্ছে, সুক্রোজের কথা বলা আছে, এখানে অক্সিজেনের পরিমাণ একটা কম, আবার এমন অনুপাত থাকলেও সেটা যে কার্বোহাইড্রেট সেটা বলা যায় না। যেমন ফর্মালডিহাইড, এটার অনুপাত ঠিক আছে কিন্তু এটা কার্বোহাইড্রেট না। অ্যাসিটিক অ্যাসিড, এটা কার্বোহাইড্রেট না, ইত্যাদি। কার্বোহাইড্রেটের সংজ্ঞা আছে, হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেটের নামকরণ করা হয়েছে। এর অর্থ কি দাঁড়ায়? অর্থটা দ্বারা হচ্ছে কার্বনের জলায়ন। এখানে আমরা দেখতে হবে যে সূত্র থাকলেই যে সবগুলো কার্বোহাইড্রেট হবে আর সূত্রের মধ্যে না পড়লে যে কার্বোহাইড্রেট হবে না তা কিন্তু নয়। কারণ 1:2:1 এই সূত্রে অনেকেই পড়ে অনেকে পড়ে না, কিন্তু পড়ে যারা তাদের সবাইকে যে কার্বোহাইড্রেট বলা যাবে তাও ঠিক না, যারা পড়ে না এদেরকে যে বলা যাবে না তাও ঠিক না। কারণ এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সব জায়গায় আছে, সদা সর্বত্র ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমগুলো একটু চিনে রাখবো। এখানে শর্করার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটা দানাদার, চিনি, তন্তুময়, সেলুলোজ বা পাউডার জাতীয় পদার্থ। এরা স্বাদে মিষ্টি, সুক্রোজ বা স্বাদহীন সেলুলোজ। তারপর আঙ্গারে পরিণত, আঙ্গার হচ্ছে কয়লা। পানিতে অধিকাংশ সময় দ্রবণীয়, অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে, এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ কি? নিচে কার্বোহাইড্রেটের কাজ উল্লেখ করা হলো, এখানে উল্লেখযোগ্য ইম্পর্টেন্টগুলো 1, 2, 3, 4, 8 বেশি মোস্ট ইম্পর্টেন্ট, অন্যগুলো পড়ে নিবে কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। মোট 13টার কথা উল্লেখ আছে, এই সাইডেও আছে, ওপর পৃষ্ঠায়ও আছে। তো এই যে কার্বোহাইড্রেটের কাজ একবার পড়লেই মনে থাকে, কোশ্চেন হলে আমরা অবশ্যই পারবো যদি আমরা পড়ে থাকি। পড়ার সাথে সাথে প্রশ্ন সলভ করতে হবে। তো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, যে 3 স্টার টপিকগুলো দেওয়া ছিল, 3 স্টার টপিকগুলোর মধ্যে কিন্তু এটা পড়ে। থ্রি স্টার টপিকগুলোর মধ্যে এটা পড়ে। আমরা আবারও বলছি যে কি কি এখানে বলা আছে, যে এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট হিসেবে আবার আমি বলছি যে টপিক 3 স্টার টপিক হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, উদাহরণ, বৈশিষ্ট্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিড শ্রেণী বিভাগ, এনজাইমের বৈশিষ্ট্য, প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিনের শ্রেণী বিভাগ, এনজাইম কার্যকারিতার প্রভাবক, এনজাইমের কার্যকারিতার প্রভাবক। এটা হচ্ছে 3 স্টার টপিক। 2 স্টার টপিক হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ, ব্যবহার, সেলুলোজ, গ্লাইকোজেন, লিপিড শ্রেণী বিভাগ, অ্যামিনো অ্যাসিডের কাজ, জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার। 1 স্টার টপিক হচ্ছে বিভিন্ন সংকেত, লিপিডের কাজ, প্রোটিনের কাজ, এনজাইমের কাজ। এবং 1 স্টার টপিক যেটা, 1 স্টার টপিকটা আমি ডাইরেক্ট দেখাই দিব। 1 স্টার টপিক মেবি ক্লাসে শেষ করা যাবে ইনশাআল্লাহ। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে কি দেওয়া আছে? প্রথমত স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়েছে 2 ভাগে, আবার রাসায়নিক অণু ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রথমত 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা আমরা সবাই জানি যারা পড়েছে। এখন কি আরো শব্দ কি বেড়েছে? শব্দ কি এখন ক্লিয়ার? শব্দ নিয়ে সমস্যা হচ্ছে, সাউন্ডটা কি ক্লিয়ার আসছে? বাড়ানো হয়েছে? আমার কথা কি বোঝা যায়? আশা করছি বোঝা যায়। আচ্ছা, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমত স্বাদের ভিত্তিতে এটাকে ভাগ করা হয়েছে, পরেরটা হচ্ছে গঠন, রাসায়নিক গঠনের ভিত্তিতে অণুর গঠনের হিসেবে এটাকে ভাগ করা হয়েছে। প্রথমত স্বাদের উপর টেস্ট হিসেবে হচ্ছে সুগার এবং নন সুগার। সুগার কি কি? সুগার হচ্ছে ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজ, এগুলো স্বাদের ভিত্তিতে। আর নন সুগার কি? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ কোথায় থাকে? কাঠে। সেলুলোজ কোথায় থাকে? কাঠে থাকে। আচ্ছা, রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটের 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অ্যালিস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এখানে যে গঠনগুলো নেওয়া আছে এটা একটু পড়ে নিবা। যে মনোস্যাকারাইড, এটার ভাগ আছে, মনোস্যাকারাইডের ভাগ আছে, রাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ আছে। সবগুলো লাইন টু লাইন পড়া যাবে না। যে টপিক যেগুলো দেওয়া হয়েছে, টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো কিন্তু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ লাইন টু লাইন পড়লে কিন্তু কয়েক ঘন্টা লেগে যাবে, এত ঘন্টা কারো হাতে সময় থাকে না, নিজের পড়াটা নিজেই পড়তে হবে। আর বায়োলজিটা হচ্ছে লাইন টু লাইন বোঝানো সম্ভব না যদি প্রাইভেট টিচার না হয়। আর একদিনে তো একটা চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করা সম্ভব না। আমি জাস্ট ওয়ে দেখাই দিতে পারবো যে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, বাকিটা তোমাদের হাতে।
আর পার্থক্যগুলো আছে, পার্থক্য মেবি এক দুইবার রিডিং দিলেই হবে। এখন হচ্ছে আমরা যাচ্ছি কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগে। শ্রেণীবিভাগটা আমি আবার বলছি। প্রথমত স্বাদের ভিত্তিতে হচ্ছে সুগার, আর হচ্ছে নন সুগার। সুগার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। নন সুগার স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। অণুর গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড। প্রথম মনোস্যাকারাইড হচ্ছে আবার কয়েকটা ভাগে বিভক্ত: ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হ্যাপটোস। তারপরে হচ্ছে ডাইস্যাকারাইড, অলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইডে 2 অণু মনোস্যাকারাইড থাকে, যে সুক্রোজ ইক্ষুরসে 15% ও মধুতে থাকে। ডাইস্যাকারাইডে 2 অণু মনোস্যাকারাইড থাকে, সুক্রোজ, সেলোবায়োস, মাল্টোজ, ল্যাকটোজ। এটা হচ্ছে ডাইস্যাকারাইড। অলিস্যাকারাইড কি কি? 3 থেকে 10 অণু মনোস্যাকারাইড থাকে, র্যাফিনোজ, ট্রাইস্যাকারাইড, স্কারডোজ। তারপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আরও কয়েকটা ভাগে গাঠনিক হচ্ছে সেলুলোজে বিটা ডি গ্লুকোজের পরিমাণ, হেমোসেলুলোজ, পেকটিন। সঞ্চয়িত স্টার্চ, আলফা ডি গ্লুকোজের পরিমাণ, সেলুলোজ, গ্লাইকোজেন, আলফা ডি গ্লুকোজের পরিমাণ। সরি, কারেকশন, সেলুলোজ হবে বিটা ডি গ্লুকোজ। এখন কিছু কোশ্চেন করব শর্করা বা কার্বোহাইড্রেট থেকে। প্রথম কোশ্চেনটা হচ্ছে শর্করা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাতটা কত? 1:2:1। শর্করা সরল অনুপাত থাকা সত্ত্বেও শর্করা নয় কোনটি? আবার বলছে, প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তাই করা হচ্ছে। শর্করা সরল অনুপাত থাকা সত্ত্বেও শর্করা নয় কোনটা? উত্তর হচ্ছে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। শর্করার কোনটি মূলক থাকে? শর্করায় কোন মূলক থাকে? কার্বনিল মূলক থাকে, অ্যালডিহাইড বা কিটোন যেটা। শর্করায় কয় ধরনের মূলক থাকে? 2 ধরনের। জীবদেহের শক্তির প্রধান উৎস কি? শর্করা। উদ্ভিদের কার্বন কাঠামো তৈরি করে কোনটি? শর্করা। হাড়ের সন্ধিস্থলে রুব্রিক্যান্ট হিসেবে কোন ধরনের জৈব পদার্থ থাকে? শর্করা থাকে। এখানে কাজের যে শর্করার যে কাজগুলো আছে, কার্বোহাইড্রেটের কাজগুলো আছে, এখানের মধ্যে এটা পাবা। উদ্ভিদের সঞ্চয় পদার্থ হিসেবে কোন ধরনের জৈব পদার্থ বিরাজ করে? শর্করা, স্টার্চ হিসেবে থাকে। প্রাণীদের সঞ্চিত পদার্থ হিসেবে কোন ধরনের জৈব পদার্থ থাকে? শর্করা, গ্লাইকোজেন। অর্থাৎ শর্করা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আছে আমরা গ্লুকোজে যাই। গ্লুকোজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মেডিকেলে অনেকবার আসছে, ভার্সিটি তো এটা ছাড় দেওয়া যায় না। গ্লুকোজটা কি? গ্লুকোজ বা ডেক্সট্রোজ একটি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড। উদ্ভিদ কোষ দ্রবণীয় অবস্থায় একে পাওয়া যায়। এর আণবিক সংখ্যা C6H12O6। এটি একটি অ্যালোহেক্সোস, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ CHO আছে। এটি একটি রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। মনে রাখতে হবে, গ্লুকোজ লিখে রাখো। গ্লুকোজ হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। কোথায় কোথায় থাকে? পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30%। অনেক সময় গ্রেপ সুগার বলা হয় বা আঙ্গুরের শর্করা বলা হয়। উদ্ভিদের গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না। শোষণের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য এবং গ্লুকোজের ব্যবহারগুলো পড়ে নিতে হবে। তারপরে আছে আমরা আছি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা কি? গ্লুকোজের ন্যায় ফ্রুক্টোজও কিন্তু 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজের মতো এটিও একটি রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারগুলো কি কি এটা মনে রাখতে হবে এবং কোথায় কোথায় থাকে। এর গঠনে রয়েছে একটি কিটো গ্রুপ, একে কিটোহেক্সেসও বলা হয়। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, একে ফ্রুট সুগার বলা হয়। কোয়েশ্চেন আসতে পারে, কোনটা ফ্রুট সুগার? কোনটা? ফ্রুক্টোজের এফ দিয়ে হচ্ছে এফ দিয়ে মনে রাখবে এটা ফ্রুট সুগার। কোনটা? ফ্রুক্টোজ।
এবং এটা কোথায় কোথায় বেশি পরিমাণে পাওয়া যায় এটা মনে রাখতে হবে। এখানে এর বৈশিষ্ট্য, এর ব্যবহার, যে ব্যবহারগুলো আছে এটা পড়ে রাখতে হবে, এবং গ্লুকোজের ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য এটা পড়ে রাখতে হবে। ম্যানোজ আছে, গ্যালাক্টোজ আছে। এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট, যদি বায়োলজি পড়ো এটা অধিকাংশ ক্ষেত্রে স্কিপ করার সুযোগ কম। সরকার শ্রেণী বিভাগের থেকে কিছু কোয়েশ্চেন করা হচ্ছে, ডাইরেক্ট বই দেখাই দিই। এটা তো সহজে বোঝার জন্য যে সরকারের শ্রেণী বিভাগে কি কি আছে। যে মনোস্যাকারাইডকে হাইড্রোলাইসিস করলে কয়টি সরল কার্বোহাইড্রেট পাওয়া যায়? একটিও না, একটিও পাওয়া যায় না। যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেইটার ভিত্তিতে এটা করা। যে জীবদের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের কোন ধরনের সিরিজভুক্ত? ডি সিরিজভুক্ত। মনোস্যাকারাইড রিডিউসিং সুগার বলা হয় কেন? অ্যালডিহাইড বা কিটোনমূলক মুক্ত থাকে। রিডিউসিং সুগার শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহৃত হয়? বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ দ্বারা রিডিউসিং সুগার শনাক্তকরণের সময় কোন বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়? লাল। কিউপ্রাস অক্সাইড। গ্লিসারলডিহাইড কোন ধরনের মনোস্যাকারাইড? ট্রায়োস। আচ্ছা, আমরা গ্লুকোজে যাই। আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি এখন। ফার্স্ট, তো গ্লুকোজটা কি? গ্লুকোজ ফ্রুক্টোজ কোন ধরনের হেক্সোস? এটা কিটো হেক্সোস। গ্লুকোজ এর ভিন্ন নাম কি? গ্রেপ সুগার। গ্রেপ। ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার, গ্লুকোজ হচ্ছে গ্রেপ সুগার। গ্লু, গ্লু, জি। আর গ্রেপও কিন্তু জি। এটা দিয়ে মনে রাখা যায় যে গ্লুকোজ কি। গ্লুকোজের আরেকটা নাম কি? গ্রেপ সুগার। গ্লুকোজ সর্বপ্রথম কোন ফলে পাওয়া গিয়েছিল? গ্রেপ, আঙ্গুর, যার কারণে এটার নাম হয়েছে গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজ কোথায় পাওয়া গেছিল? ফ্রুটসে, যার কারণে এটার নাম কি? ফ্রুট সুগার। আঙুরে কত ভাগ গ্লুকোজ থাকে? এখানে 12 থেকে 30% দেওয়া আছে। 12 থেকে 30 ভাগ। কোন ধরনের শর্করা দ্রুত শক্তি যোগায়? গ্লুকোজ। গ্লুকোজ দ্রুত শক্তি যোগায়। ভিটামিন সি তৈরি হয় কোন ধরনের শর্করা থেকে? গ্লুকোজ থেকে হয়। উদ্ভিদে থাকা গ্লুকোজ অপটিক্যাল আইসোমারের কোন সিরিজভুক্ত? ডি সিরিজভুক্ত। আমি ইম্পর্টেন্টগুলো বলে দিতাম। আপেক্ষিক মিষ্টতা একটা বিষয় আছে। আপেক্ষিক মিষ্টতা কোনটা কত? বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। আপেক্ষিক মিষ্টতা, আপেক্ষিক মিষ্টতা হচ্ছে সুক্রোজ 100, গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, মেলটোজ 32, ল্যাকটোজ হচ্ছে 16, স্যাগারিন 500 এবং ম্যানালিন 2000। এখন আমরা ফ্রুক্টোজে যাই। ফ্রুক্টোজের আরেক নাম কি? এটা বারবার বলা হয়েছে, ফ্রুট সুগার। কোন উদ্ভিদে সবচেয়ে বেশি ফ্রুক্টোজ পাওয়া যায়? বিট ও আখের কাণ্ড। সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা বলি। সালোকসংশ্লেষণে সরাসরি কি উৎপন্ন হয়? গ্লুকোজ। এটা সরাসরি উৎপন্ন হয়, সালোকসংশ্লেষণে গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজের রিং স্ট্রাকচার কোন ধরনের? পাইরানোস। পাইরানোস। গ্লুকোজের রিং স্ট্রাকচার কোন ধরনের? পাইরানোস। শোষণের প্রাথমিক পদার্থ কোনটি? গ্লুকোজ। যে 3 স্টার টপিকগুলো, 3 স্টার টপিক কিন্তু এখন চলছে। এখন আমরা অতিরিক্ত কিছু তথ্য জানবো। অতিরিক্ত তথ্য হচ্ছে ম্যানোজ কোন ধরনের মনোস্যাকারাইড? ম্যানোজ কোন ধরনের মনোস্যাকারাইড? হেক্সোস। হেপ্টোজের উদাহরণ কি? সেডোহ্যাপ্টোলোজ। সেলোবায়োজ কোন ধরনের শর্করা? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হচ্ছে মেল্টোজ। এখন সূত্রগুলো কিছু পড়ি। যে ডাইস্যাকারাইড, মেল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মেল্টোজ। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটা হচ্ছে সুক্রোজ। ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটা হচ্ছে ল্যাকটোজ। এবং সেল বায়োজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, বিটা, বিটা গ্লুকোজ। কারণ গ্লুকোজ আর গ্লুকোজ দুইটা মিলে কিন্তু মেল্টোজ হয়, আর বিটা গ্লুকোজ মিলে কি হয়? সেল বায়োজ হয়। ক্লিয়ার?
প্রথম দিকের এই চ্যাপ্টারের প্রথম দিকে পড়া কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। সুক্রোজ উৎপাদন প্রণালী, যে ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ থাকে। কাজ, ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কী কী করতে হবে আশা করি সবারই ভালো করে জানা আছে। সেল বায়োস, এলএস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, আমি একটু সংক্ষেপে সবগুলো বোঝানোর চেষ্টা করব। এখন আমরা ধরবো যে ডাইস্যাকারাইড, সুক্রোজ। ফার্স্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে ডাইস্যাকারাইডটা কি। সুক্রোজ কোন ধরনের সুগার? নন রিডিউসিং সুগার। আবার বলছি, রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারগুলো মনে রাখতে হবে। তো ডাইস্যাকারাইড, সুক্রোজ কি? সুক্রোজ কোন ধরনের সুগার? নন রিডিউসিং সুগার। সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার? অ্যালডিহাইড বা কীটনমূলক উন্মুক্ত থাকে না। চিনিতে কোন ধরনের শর্করা থাকে? সুক্রোজ থাকে। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট কি হিসেবে বিভিন্ন অঙ্গে বাহিত হয়? সুক্রোজ। ইক্ষুরসে কত ভাগ সুক্রোজ থাকে? 15%, 15%। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ইক্ষুরসে কত ভাগ সুক্রোজ থাকে? 15%। গ্লুকোজ অপেক্ষা সুক্রোজের স্বাদ কত গুণ বেশি? দ্বিগুণ। এখন অ্যালিস্যাকারাইড পড়বো আমরা। অ্যালিস্যাকারাইডটা কি? যেসব কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অ্যালিস্যাকারাইড বলে। গ্রিক অলিও সমান হচ্ছে ফিউ বা স্বল্প, স্যাকারিন হচ্ছে সুগার বা চিনি। এতে সাধারণত 3 থেকে 10 মনোস্যাকারাইড একটি অ্যালিস্যাকারাইড গঠন করে। অ্যালিস্যাকারাইড সম্পর্কে কিছু কোয়েশ্চেন হচ্ছে। অ্যালিস্যাকারাইড আদল বিশ্লেষণ করলে কত অণু সরল শর্করা পাওয়া যায়? 3 থেকে 10। ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি? র্যাফিনোজ। টেট্রাস্যাকারাইডের উদাহরণ কি? ট্র্যাকোজ। র্যাফিনোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। র্যাফিনোজ কি? আবার বলছি, র্যাফিনোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। স্ট্যাকোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। স্ট্যাকোজকে গ্লুকোজ, ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ দুইটা। র্যাফিনোজে কিন্তু গ্যালাক্টোজ থাকে একটা এবং স্ট্যাকোজে থাকে দুইটা। এখন আমাদের নেক্সট হচ্ছে পলিস্যাকারাইড, স্টার্চ। পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড স্টার্চের কথা বলা হচ্ছে। পলিস্যাকারাইড এন্ড স্টার্চ। পলিস্যাকারাইডটা কি? অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারভুক্ত হয়ে গঠন করে পলিস্যাকারাইড। তারপরে প্রকৃতিতে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড দুই প্রকার। এর মধ্যে গাঠনিক পলিস্যাকারাইড, যেটা মেডিকেল 15-16তে আসা প্রশ্ন, এবং সঞ্চয়ীয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড স্টার্চ কি? উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি? প্রশ্ন, উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্চ। উদ্ভিদের কোন অঞ্চলে স্টার্চ সঞ্চিত থাকে? বীজ, ফল, কন্দ প্রভৃতি সঞ্চয় অঙ্গে। প্রকৃতিতে উদ্ভিদের বিভিন্ন খাবারের মধ্যে সবচেয়ে বেশি স্টার্চ থাকে কোনগুলোতে? ধান, গম, আলু। স্টার্চে কয়েকটি পলিস্যাকারাইড থাকে? দুইটি, অ্যামাইলোজ ও অ্যামাইলোপ্যাকটিন। স্টার্চকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়। স্টার্চ শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয়। আয়োডিন দ্রবণে স্টার্চ কোন বর্ণ ধারণ করে? গাঢ় নীল। অ্যামাইলোজ গ্লুকোজের অণুগুলো কোন ধরনের বন্ধন দ্বারা যুক্ত থাকে? 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। অ্যামাইলোপেকটিনে গ্লুকোজের অণুগুলো কোন ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে? 1,4 ও আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। ফেইলিং দ্রবণ দ্বারা বিজারিত করলে স্টার্চে কি ঘটে? বিজারিত হয়ই না এটা। স্টার্চের দ্রবণীয়তা কেমন? অদ্রবণীয়। স্টার্চ অদ্রবণীয়, এটা দ্রবণীয় না। পানি, ইথার, অ্যালকোহল সবখানে এটা অদ্রবণীয়। এটা একটা স্টার্চের গুণ বা বৈশিষ্ট্য। অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে কোন ধরনের শর্করা ব্যবহার করা হয়? স্টার্চ ইউজ করা হয়। Have you understood?
স্টার্চের ধর্মগুলো একবার পড়ে নিবা, এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে দোজ ইনফরমেশন আর ভেরি ইম্পর্টেন্ট। সেলুলোজ, পলিস্যাকারাইড হিসেবে, সেলুলোজ পলিস্যাকারাইড। আমরা এখন সেলুলোজ সম্পর্কে কিছু জানবো। সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। সেলুলোজ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে পড়ে। সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজগুলো কয়েকবার পড়ে নিতে হবে, তাহলে মনে থাকবে। আমরা সেলুলোজ সম্পর্কে কিছু কোশ্চেন করছি। সেলুলোজ কোন ধরনের গ্লুকোজ থাকে? সেলুলোজে কোন ধরনের গ্লুকোজ থাকে? বিটা ডি গ্লুকোজ। সেলুলোজে বিটা ডি গ্লুকোজে কোন ধরনের বন্ধনের মাধ্যমে পলিমার গঠন করে? বিটা 1,4। সবচেয়ে বেশি সেলুলোজ পাওয়া যায় কোন উদ্ভিদে? তুলায়। তুলার মধ্যে সবচেয়ে বেশি সেলুলোজ পাওয়া যায়। তুলায় সেলুলোজের পরিমাণ কত? 94%। শর্করার মধ্যে প্রকৃতিতে কোনটি সবচেয়ে বেশি বিরাজ করে? সেলুলোজ। শর্করার মধ্যে প্রকৃতিতে কোনটি সবচেয়ে বেশি বিরাজ করে? এটা হচ্ছে সেলুলোজ। আয়োডিন দ্রবণে সেলুলোজ কোন বর্ণ ধারণ করে? এটা বর্ণহীন। এই কোশ্চেনগুলো একবার দেখে নাও। কোন ধরনের পলিস্যাকারাইড বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল? সেলুলোজ। নাইট্রেট বিস্ফোরক হিসেবে কোন ধরনের পলিস্যাকারাইড ব্যবহার করা হয়? সেলুলোজ। অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম কোন ধরনের পলিস্যাকারাইড ব্যবহার করা হয়? সেলুলোজ। সেটা জীবনেও কাজে লাগবে। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে কি ব্যবহার করা হয়? সেলুলোজ। তৃণভোজী প্রাণীদের অন্ত্রে কোন এনজাইমটি সেলুলোজকে বিশ্লিষ্ট করে? সেলুলোজ। সেলুলোজ এনজাইম দ্বারা সেলুলোজের কোন বন্ধনটি ভাঙা হয়? 1,4। এটা আসলে হিউজ। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো সবচেয়ে বেশি পড়ব, ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি মনোযোগ দেব। স্টার্চ এবং সেলুলোজের মধ্যে একটি পার্থক্য আছে, এটা আমরা কয়েকবার পড়ে নেব, কারণ এতে কোশ্চেন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখন অ্যামাইনো অ্যাসিড। ইম্পর্টেন্ট একটা অংশ, রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা এবং নন রিডিউসিং সুগার কারা, এই দুটো অংশ ভালো করে পড়ে নিতে হবে। সেটা হচ্ছে রিডিউসিং এবং নন রিডিউসিং থেকে কোশ্চেন কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এই টপিক থেকে কোশ্চেনটা হয়, রিডিউসিং এবং নন রিডিউসিং থেকে। এরপর হেমোসেলুলোজ, কাইটিন, এই অংশগুলো ইম্পর্টেন্ট, তো এগুলো একবার করে পড়তে হবে। বিশেষ করে রিডিউসিংয়ের কোশ্চেনটাও কিন্তু চোখে পড়ার মতো, যে প্রশ্ন সলভ করো তাহলে এটা চোখে পড়ার মতো, অধিকাংশ সময় এটা দেখা গেছে। এবং জীবদেহে এসবের ভূমিকা, জীবদেহে শর্করা ও কার্বোহাইড্রেটের ভূমিকা। এখন আমরা অ্যামাইনো অ্যাসিডের দিকে যাব। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বলা হচ্ছে যে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী এমিল ফিশার অ্যান্ড ফ্রান্স হফম্যানস্টার 1909 সালে 9 খ্রিস্টাব্দের প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেন। তো অ্যামাইনো অ্যাসিড থেকে কিছু কোয়েশ্চেন করা হোক যে অ্যামাইনো অ্যাসিডে কয়টি মূলক থাকে? অ্যামাইনো অ্যাসিডের মূলক দুইটা, অ্যামিন মূলক ও কার্বক্সিল মূলক। প্রকৃতিতে প্রাপ্ত বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড কোন ধরনের? আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শিকলটি
CH2OH দ্বারা প্রতিস্থাপিত হলে কোন ধরনের অ্যামিনো অ্যাসিড পাবো? সেরিন। কি পাবো? সেরিন পাবো। এখানে ইম্পর্টেন্ট টপিক প্রোটিন। প্রোটিন বা আমিষ। গ্রিক প্রোটিওস হতে প্রোটিন শব্দের উৎপত্তি। প্রোটিওস অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শীর্ষস্থানে। আমাদের বেঁচে থাকার জন্য প্রোটিন বা আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিন শব্দটি প্রথম প্রয়োগ করেন জি মুন্ডাল। জীবদেহের প্রায় সর্বত্র প্রোটিন বিরাজমান। সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। প্রোটিনের একটি শ্রেণীবিভাগ আছে, সেটা এখানে দেওয়া আছে, যে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিনটা কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোল্যামিন, হিস্টোন, গ্লুটামিন, স্ক্লেরোপ্রোটিন। যুগ্ম প্রোটিনটা কি? নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, হোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, প্রাইবোপ্রোটিন, লৌহ ফসফাইরিন প্রোটিন। উদ্ভূত প্রোটিন হচ্ছে মায়াসিন এবং অ্যালবুমাস। প্রোটিনের গঠন, প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিনের শ্রেণীবিভাগ মোস্ট ইম্পর্ট্যান্ট। এনজাইম কি কি পড়তে হবে? এনজাইম বা উৎসেচক। খাদ্য তালিকায় প্রোটিন, প্রোটিনের কাজ, জীবদেহে প্রোটিনের ভূমিকা। খাদ্য তালিকায় প্রোটিন একটা রিডিং দিলে হবে, এটা এত জটিল না। তারপর আছে লিপিড। লিপিড কাকে বলে? এটা কত পার্সেন্ট টেম্পারেচারে এটা লিপিড তরল থাকে, লিপিডের বৈশিষ্ট্যগুলো কি কি রিডিং দিলেই হবে। লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের গঠন, লিপিডের কাজ। আর এই অংশটা স্কিপ করলেও হবে, এটা না পড়লেও হবে। তো এখানে আশা করি কোনটা ইম্পর্টেন্ট, কোন অংশগুলি ইম্পর্টেন্ট না, তোমরা খুব ভালো করেই জানো। সো আমি অন্যভাবে এটা চ্যাপ্টারটা শেষ করছি। ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ, যে প্রোটিনের শ্রেণীবিভাগ কী কী পড়তে হবে। প্রোটিনের বৈশিষ্ট্য পড়তে হবে, শ্রেণীবিভাগ পড়তে হবে, প্রোটিন সম্পর্কে জানতে হবে যে প্রোটিন কোথায় আছে, সরল প্রোটিন কোথায় দ্রবণীয়, চাপের প্রভাব, উদাহরণ। কী কী পড়তে হবে জাস্ট পয়েন্টগুলো। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, লিপিড বা স্নেহজাতীয় পদার্থ, চর্বি ও তেলের মধ্যে পার্থক্য, ক্যারোটিনয়েড, স্টেরয়েড, ভিটামিন, যৌগিক লিপিড, গ্লাইকোলিপিড, যৌগিক লিপিড, সালফোলিপিড, যৌগিক লিপিড, লিপোপ্রোটিন, যৌগিক লিপিড, লিপিড প্রোফাইল। আর কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে। এখন আমি যা বলেছিলাম সেটা হচ্ছে ওয়ান স্টার টপিক, যেটা বিভিন্ন সংকেত, লিপিডের কাজ, প্রোটিনের কাজ, এনজাইমের শ্রেণীবিভাগ, এটা এখান থেকে পড়ে নেওয়া যায়। তো বিভিন্ন শর্করা সংকেতগুলো কী কী? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এগুলো শর্করা সংকেত হচ্ছে C6H12O6 সংকেত। রাইবোলোজ C5H10O5, ডিঅক্সিরাইবোজ C5H10O4, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ C6H10O5 ব্র্যাকেট N, সুক্রোজ, সেলবায়োজ C12H22O11, রাফিনোজ C18H32O16। এখানে ব্যতিক্রম আছে, ডিঅক্সিরাইবোজের মধ্যে ব্যতিক্রম আছে, সুক্রোসেলবায়োজের মধ্যে ব্যতিক্রম আছে, রাফিনোজের মধ্যে ব্যতিক্রম আছে। বিভিন্ন শর্করা ব্যবহার, গ্লুকোজের ব্যবহার
ফল সংরক্ষণে, ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে, কার্বোহাইড্রেট বিভাগে ভূমিকা রাখা, সি ভিটামিন ও সরবিটল তৈরি, রোগীর পথ্যরূপে। ফ্রুক্টোজের ব্যবহার মিষ্টান্ন প্রস্তুত করতে। সুক্রোজের ব্যবহার হচ্ছে আসামি, মানে মনে রাখার জন্য যে আসামি। অক্সালিক সাবান মিষ্টি, অক্সালিক অ্যাসিড তৈরিতে, সাবান তৈরিতে, মিষ্টি তৈরিতে। স্টার্চের ব্যবহার ক খ গ, এটা সংক্ষিপ্ত রূপ যেটা যাতে মনে থাকে। স্টার্চের ব্যবহার হচ্ছে ক খ গ। কাগজ শিল্পে, খাদ্য হিসেবে, গ্লুকোজ ও অ্যালকোহল তৈরিতে, গ্লু মানে আঠা প্রস্তুত করতে, ট্রাইটেশনে নির্দেশক হিসেবে। গ্লাইকোজেনের ব্যবহার শক্তি এবং রক্ত। বিভিন্ন শর্করার বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা বৈশিষ্ট্যগুলো কিছুটা পড়ে নিই। প্রথম হচ্ছে গ্লুকোজ। এটা সাদা দানাদার পদার্থ, এটা পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, ইথারে অদ্রবণীয়, একবারে অদ্রবণীয়। সুক্রোজ সাদা দানাদার পদার্থ, পানিতে এটা দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, সামান্য না একবারে অদ্রবণীয়, এবং ইথারে অদ্রবণীয়। গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে সাদা পাউডার জাতীয়, পানিতে আংশিক দ্রবণীয়, I2 এর সাথে লাল বা বেগুনি বর্ণ ধারণ করতে পারে। স্টার্চ কি? স্টার্চ হচ্ছে বর্ণহীন সাদা অদানাদার পাউডার, পানিতে অদ্রবণীয়, ইথারে অদ্রবণীয়, I2 এর সাথে নীল বর্ণ, বিজারণ ক্ষমতা নাই, গন্ধহীন এবং স্বাদহীন। সেলুলোজটা কি? সাদা কঠিন পদার্থ, পানিতে অদ্রবণীয়, I2 এর সাথে বর্ণ নেই, বিজারণ ক্ষমতা নেই, গন্ধহীন, স্বাদহীন। এখন হচ্ছে বিভিন্ন শর্করার বৈশিষ্ট্যগুলো পড়ে নিই। অপর নাম। গ্লুকোজের অপর নাম হচ্ছে আঙ্গুরের চিনি বা গ্রেপ সুগার। এর সূত্র হচ্ছে C6H12O6। অ্যালকোহল সামান্য দ্রবীভূত হয়, ইথারে নাই। ফ্রুক্টোজের আরেক নাম হচ্ছে ফলের চিনি বা ফ্রুট সুগার। গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ দিয়ে কি মনে করা যায়? গ্লুকোজ গ্রেপ সুগার মানে আঙুরের চিনি, ফ্রুক্টোজ ফ্রুট সুগার মানে কি? ফলের চিনি। সুক্রোজের আরেকটা নাম কি? সুক্রোজ, ইক্ষু বা বিট চিনি, সুক্রোজ অ্যাজ দে সুক্রোজ, ইক্ষু বা বিট চিনি। গ্লাইকোজেনের আরেক নাম হচ্ছে প্রাণী স্টার্চ। গ্লাইকোজেনের আরেক নাম হচ্ছে প্রাণী স্টার্চ। সেলুলোজের এবং স্টার্চের আলাদা কোনো নাম নেই। এখন যা বলবো যে এই অধ্যায়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কোষ রসায়ন। এখানে টপিক তো মানে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টপিক ইউজ, কিন্তু আমাদের দেখতে হবে ইম্পর্টেন্ট কোনগুলো আছে। প্রিভিয়াস ইয়ারের আমি বারবার বলেছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি আপনারা সলভ করেন তখন এটা খুব সহজেই এটা ধরা যাবে। যদি লাইভে সবাই থাকতো তাহলে বলা যেত তো এই টপিকটা বুঝিয়ে দেন বা এই টপিকে বেশি গুরুত্ব দেন। তো এত বেশি টপিক যে কোনটা ধরে কোনটা ছাড়বো এটা বোঝার উপায় নেই, জাস্ট ইম্পর্টেন্টগুলো কথা তুলে ধরা হয়েছে। আর আমিও লাইভে কোনো ক্লাস করিনি, সো এটা ফার্স্ট টাইম, আমি বুঝিও না যে কীভাবে করতে হবে, কীভাবে কার সুবিধা। সো মাফ করে দেবেন, কারণ ক্লাসটা ভালো হয়নি, ভালো করে বোঝাতে পারিনি। যদি সমস্যাগুলো আপনারা বলতেন ইনশাল্লাহ এটা সলভ করার ব্যবস্থা করা যাইত, কিন্তু এখানে লাইভে মানুষ নেই। সো আমি আবার বলছি যে ইম্পর্টেন্ট টপিক এইগুলো ইম্পর্টেন্সের ভিত্তিতে পড়া হবে। এবং যে বইগুলো আছে আপনারা অ্যাডমিশনের জন্য কিনেছেন, প্রত্যেকটা বইয়ের শেষে কিন্তু প্র্যাকটিসের জন্য বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে হবে। বারবার কয়েকবার যেসব টপিকে প্রবলেম, যেমন আপনি গ্লুকোজ পড়বেন, সুক্রোজ পড়বেন, স্টার্চ পড়বেন, সেলুলোজ পড়বেন, এগুলো কয়েকবার করবেন, 4-5 বার করে পড়বেন, তো পরে আর প্রবলেম থাকবে না। আর যত বেশি প্রবলেম সলভ করবেন, যত কিছু কোশ্চেন সলভ করবেন, সব আপনার জন্য ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।